কি নাম বললেন আপনার? হিমু? জি, হিমু। হিম থেকে হিমু? জি না, হিমালয় থেকে হিমু। আমার ভালো নাম হিমালয়। ঠাট্টা করছেন? না, ঠাট্টা করছি না। আমি পাঞ্জাবির পকেট থেকে ম্যাট্রিক সার্টিফিকেট বের করে এগিয়ে দিলাম। হাসি মুখে বললাম, সার্টিফিকেটে লেখা আছে দেখুন। এশা হতভম্ব হয়ে বলল, আপনি কি সার্টিফিকেট পকেটে নিয়ে ঘুরে বেড়ান? জি, সার্টিফিকেটটা পকেটেই রাখি। হিমালয় নাম বললে অনেকেই বিশ্বাস করে না। তখন সার্টিফিকেট দেখাই। ওরা তখন বড় ধরনের ঝাঁকি খায়। আমি উঠে দাঁড়ালাম। এশা বলল, আপনি কি চলে যাচ্ছেন? হুম। এখন যাবেন না? একটু বসুন। আমার যেহেতু কখনোই কোনো তাড়া থাকে না, আমি বসলাম। রাত ৯টার মতো বাজে। এমন কিছু রাত হয়নি। কিন্তু এ বাড়িতে মনে হচ্ছে নিশুতি। কারো কোনো সার শব্দ নেই। বুড়ো একজন মানুষের খকখক শুনছিলাম। এখন তাও শোনা যাচ্ছে না। বুড়ো মনে হয় এই ফ্ল্যাটের নয়, পাশের ফ্ল্যাটের। এশা আমার সামনে বসে আছে। তার চোখে অবিশ্বাস এবং কৌতূহল একসঙ্গে খেলা করছে। সে অনেক কিছুই জিজ্ঞেস করতে চাচ্ছে, আবার জিজ্ঞেস করতে ভরসা পাচ্ছে না। আমি তাদের কাছে নিতান্তই অপরিচিত একজন। তার দাদিমা রিকশা থেকে পড়ে মাথা ফাটিয়েছেন। আমি ভদ্রমহিলাকে হাসপাতালে নিয়ে মাথা ব্যান্ডেজ করে বাসায় পৌঁছে বেতের সোফায় বসে আছি। এদের কাছে এই হচ্ছে আমার পরিচয়। আমি খানিকটা উপকার করেছি। উপকারের প্রতিদান দিতে না পেরে পরিবারটা একটু অস্বস্তির মধ্যে পড়েছে। ঘরে বোধহয় চা পাতা নেই। চা পাতা থাকলে এতক্ষণে চা চলে আসত। প্রায় আধ ঘন্টা হয়েছে। এর মধ্যে চা চলে আসার কথা। আমি বললাম, আপনাদের বাসায় চা পাতা নেই, তাই না? এশা আবারও হকচকিয়ে গেল। বিস্ময় গোপন করতে পারল না। গলায় অনেকখানি বিস্ময় নিয়ে বলল, না, নেই। আমাদের কাজের মেয়েটা দেশে গেছে। ওই বাজার টাজার করে। চা পাতা না থাকায় আজ বিকেলে আমি চা খেতে পারিনি। আমি কি চা পাতা এনে দেব? না না, আপনাকে আনতে হবে না। আপনি বসুন। আপনি কি করেন? আমি একজন পরিব্রাজক। আপনার কথা বুঝতে পারছি না। আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। এশা তীক্ষ্ণ গলায় বলল, আপনি কি ইচ্ছা করে আমার প্রশ্নের উদ্ভট উদ্ভট জবাব দিচ্ছেন? আমি হাসি মুখে বললাম, যা সত্যি তাই বলছি। সত্যিকার বিপদ হলো সত্যি কথার গ্রহণযোগ্যতা কম। যদি বলতাম আমি একজন বেকার, পথে পথে ঘুরি, তাহলে আপনি আমার কথা সহজে বিশ্বাস করতেন। আপনি বেকার নন? জি না, ঘুরে বেড়ানোই আমার কাজ। তবে চাকরি বাকরি কিছু করি না। আজ বরং উঠি। দাদিমা আপনাকে বসতে বলেছে। উনি কি করছেন? শুয়ে আছেন। মনে হয় ঘুমিয়ে পড়েছেন। আপনি যদি এখন চলে যান, তাহলে দাদিমা খুব রাগ করবেন। তাহলে বরং অপেক্ষাই করি। আমি বেতের সোফায় বসে অপেক্ষা করছি। আমার সামনে বিতভঙ্গিতে এশা বসে আছে। বসে থাকতে তার ভালো লাগছে না, তা বোঝা যাচ্ছে। বারবার তাকাচ্ছে ভেতরের দরজার দিকে। এর মধ্যে দুইবার হাতঘড়ির দিকে তাকালো। উপকারী অতিথিকে একা ফেলে রেখে চলে যেতেও পারছে না। আজকালকার মেয়েরা অনেক স্মার্ট হয়। এরা ফট করে বলে বসে, আপনি বসে বসে পত্রিকা পড়ুন, আমার কাজ আছে। এশা তা বলতে পারছে না। আবার বসে থাকতেও ইচ্ছা পারছে না। তার গায়ে ছেলেদের গায়ের চাদর। বয়স কত হবে? ২৪-২৫? কমও হতে পারে। চোখে মোটা ফ্রেমের চশমার জন্যে হয়তো বয়স বেশি লাগছে। গায়ের রং শ্যামলা। রংটা আরেকটু ভালো হলে মেয়েটিকে দারুণ রূপবতী বলা যেত। শীতের দিনে ঠান্ডা মেঝেতে মেয়েটা খালি পায়ে এসেছে। এটা ইন্টারেস্টিং। যেসব মেয়ে বাসায় খালি পায়ে হাঁটাহাঁটি করে, তারা খুব নরম স্বভাবের হয় বলে আমি জানি। এশা অস্বস্তির সঙ্গে বলল, আমার পরীক্ষা আছে, আমি পড়তে যাব। একা একা বসে থাকতে কি আপনার খারাপ লাগবে? খারাপ লাগবে না। পত্রিকা থাকলে দিন, বসে বসে পত্রিকা পড়ি। আমাদের বাসায় কোনো পত্রিকা রাখা হয় না। ও আচ্ছা। টিভি দেখবেন? টিভি ছেড়ে দিই? আচ্ছা দিন। এশা টিভি ছাড়ল। ছবি ঠিক মতো আসছে না। ঝাপসা ঝাপসা ছবি। এশা বলল, অ্যান্টেনার তার ছিঁড়ে গেছে বলে এই অবস্থা। আমার অসুবিধা হচ্ছে না। আমি খুব লজ্জিত যে আপনাকে একা বসিয়ে রেখে চলে যেতে হচ্ছে। লজ্জিত হবার কিছুই নেই। আপনি কাইন্ডলি পাশের চেয়ারটায় বসুন। এ চেয়ারটা ভাঙা, হেলান দিলে পড়ে যেতে পারেন।
আমি পাশের চেয়ারে বসলাম। কিছু কিছু বাড়ি আছে যার কোনো কিছুই ঠিক থাকে না। এটা বোধহয় সেরকম একটা বাড়ি। দেয়ালে বাঁকাভাবে ক্যালেন্ডার ঝুলছে, যার পাতা উল্টানো হয়নি। ডিসেম্বর মাস চলছে, ধুলা জমে আছে। আমি ক্যালেন্ডার থেকে দৃষ্টি ফিরিয়ে তাকালাম টিভির দিকে। নাটক হচ্ছে। মাঝখান থেকে একটা নাটক দেখতে শুরু করলাম। এটা মন্দ না। পেছনে কি ঘটে গেছে আন্দাজ করতে করতে সামনে এগিয়ে যাওয়া। নাটকে একটি মধ্যবয়সী লোক তার স্ত্রীকে বলছে, এ তুমি কি বলছো সীমা? না না না, তোমার এ কথা আমি গ্রহণ করতে পারি না। বলেই ভেউ ভেউ করে মুখ বাঁকিয়ে কান্না। সীমা তখন কঠিন মুখে বলছে, চোখের জলের কোনো মূল্য নেই ফরিদ। এ পৃথিবীতে অশ্রু মূল্যহীন। কিছুদূর নাটক দেখার পর মনে হল এরা স্বামী স্ত্রী নয়। নাটকে স্ত্রীরা স্বামীদের নাম ধরে ডাকে না। সহপাঠী প্রেমিক প্রেমিকা হতে পারে। মাঝবয়সী প্রেমিক প্রেমিকা, ব্যাপারটা একটু খটকা লাগছে। যথেষ্ট আগ্রহ নিয়ে নাটক দেখছি। মাঝখান থেকে নাটক দেখার এত মজা আগে জানতাম না। জিগসা পাজলের মতো পাজল শেষ করার আনন্দ পাওয়া যাচ্ছে। নাটক শেষ হল। মিলনান্তক ব্যাপার। শেষ দৃশ্যে সীমা জড়িয়ে ধরেছে ফরিদকে। ফরিদ বলছে, জীবনের কাছে আমরা পরাজিত হতে পারি না সীমা। ব্যাকগ্রাউন্ডের রবীন্দ্রসঙ্গীত হচ্ছে, পাখি আমার নীড়ের পাখি। নাটকের শেষ দৃশ্যে রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করার একটা নতুন স্টাইল শুরু হয়েছে, যার ফলে গানটা ভালো লাগে, নাটক ভালো লাগে না। আমি টিভি বন্ধ করে চুপচাপ বসে আছি। এবারই ড্রয়িং রুমের সময় কাটাবার মতো কিছু নেই। একটিমাত্র ক্যালেন্ডারের দিকে কতক্ষণ আর তাকিয়ে থাকা যায়? দরজার কড়া নড়ছে। আমি দরজা খুললাম। স্যুট টাই পরা এক ভদ্রলোক। ছেলে মানুষই চেহারা, মাথা ভর্তি চুল। এত চুল আমি কারো মাথায় আগে দেখিনি। হাত বুলিয়ে দেখতে ইচ্ছা করছে। ভদ্রলোককে দেখে মনে হলো দরজার কড়া নেড়ে তিনি খুবই বিব্রত বোধ করছেন। আমি বললাম, কি চাই? ভদ্রলোক ক্ষীণ গলায় বললেন, এশা কি আছে? আছে, ওর পরীক্ষা, পড়াশোনা করছে। ও আচ্ছা। ভদ্রলোক মনে হলো আরও বিব্রত হলেন, আরও সংকুচিত হয়ে গেলেন। আগের চেয়েও ক্ষীণ গলায় বললেন, আমি ওকে একটা কথা বলে চলে যাব। কথা বলতে রাজি হবে কিনা জানি না। কাইন্ডলি একটু আমার কথা বলুন। বলুন মোর্শেদ। মোর্শেদ বললেই চিনবে? জি, মোর্শেদ। আমি কয়েক মুহূর্ত চিন্তা করলাম, কি করা যায়। এখান থেকে এশা এশা করে ডাকা যায়। ডাকতে ইচ্ছা করছে না। সরাসরি বাড়ির ভেতরে ঢুকে গেলে কেমন হয়? এশা কোথায় পড়াশোনা করছে আমি জানি। ভেতরের বারান্দার এক কোনায় তার পড়ার টেবিল। দাদিমাকে ধরাধরি করে ভেতরে বারান্দায় ইজি চেয়ারে শুইয়ে দিতে গিয়ে আমি এশার পড়ার টেবিল দেখেছি। আগে যেহেতু একবার ভেতরে যেতে পেরেছি, এখন কেন পারব না? এশা রেগে যেতে পারে। রাগুক না, মাঝে মাঝে রেগে যাওয়া ভালো। প্রচণ্ড রেগে গেলে শরীরের রোগ জীবাণু মরে যায়। যারা ঘন ঘন রাগে তাদের অসুখ বিসুখ হয় না বললেই চলে। আর যারা একেবারেই রাগে না, তারাই দুদিন পরপর অসুখে ভোগে। সবচেয়ে বড় কথা, এশাকে খানিকটা ভুড়কে দিতে ইচ্ছা করছে। আমাকে চুপচাপ বসিয়ে এসে দিব্যি পড়াশুনো করবে, তা হয় না। একটু হকচক্কিয়ে দেয়া যাক। আমি পর্দা সরিয়ে নিতান্ত পরিচিত জনের মতো ভেতরে ঢুকে গেলাম। এশা চেয়ারে পা তুলে বসে আছে, বইয়ের উপর ঝুঁকে আছে। তার মনোযোগ এতই বেশি যে আমার বারান্দায় আসা সে টের পেল না। মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বাচ্চা মেয়েদের মতো পড়তেই থাকল। আমি ঠিক তার পেছনে দাঁড়িয়ে খুব সহজ গলায় বললাম, এশা, মোর্শেদ সাহেব এসছেন, বাইরে দাঁড়িয়ে আছেন, তোমার সঙ্গে একটা কথা বলেই চলে যাবেন। ঈশা ভূত দেখার মতো চমকে আমার দিকে তাকালো। আমি বললাম, ভদ্রলোককে কি চলে যেতে বলবো? ভেতরে এসে বসতে বলেছিলাম, উনি রাজি হলেন না। ঈশা কঠিন গলায় বলল, আপনি দয়া করে বসার ঘরে বসুন। আপনি হুট করে ঘরে ঢুকে গেলেন কি মনে করে? আমি নিতান্ত স্বাভাবিক গলায় বললাম, ভদ্রলোককে কি বসতে বলবো? তাকে যা বলার আমি বলবো। প্লিজ আপনি বসার ঘরে যান। আশ্চর্য, আপনি কি মনে করে ভেতরে চলে এলেন? আমি এশাকে হতচক্ষিত অবস্থায় রেখে চলে এলাম। ভদ্রলোক বাইরে সিগারেট ধরিয়েছেন। আমাকে দেখে আস্ত সিগারেট ফেলে অপ্রস্তুত ভঙ্গিতে হাসলেন। আমি বললাম, ভেতরে গিয়ে বসুন, এশা আসছে। আমাকে বসতে বলেছে? তা বলেনি, তবে আমার মনে হচ্ছে আপনি ভেতরে গিয়ে বসলে খুব রাগ করবে না। আমি বরং এখানেই থাকি। আচ্ছা থাকুন। আমি লম্বা লম্বা পা ফেলে রাস্তায় চলে এলাম।
আপাতত রাস্তার দোকানগুলির কোনো একটিতে চা খাব। ইতিমধ্যে ভদ্রলোকের সঙ্গে এসার কথাবার্তা শেষ হবে, আমি আবার ফিরে যাব। ফিরে নাও যেতে পারি, এ জগৎ সংসারে আগেভাগে কিছুই বলা যায় না। শীতের রাতে ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে চা খাওয়ার অন্যরকম আনন্দ আছে। চা খেতে খেতে মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে আকাশে তারা দেখতে হয়। সারা শরীরে লাগবে কনকনে শীতের হাওয়া, হাতে থাকবে চায়ের কাপ, দৃষ্টি আকাশের তারার দিকে। তারাগুলিকে তখন মনে হবে সাদা বরফের ছোট্ট ছোট্ট খণ্ড। হাত দিয়ে ছুঁতে ইচ্ছা করবে, কিন্তু ছোঁয়া যাবে না। পরপর 2 কাপ চা খেয়ে তৃতীয় কাপের অর্ডার দিয়েছি, তখন দেখি মোর্শেদ সাহেব হন হন করে যাচ্ছেন। মাঠের দিকে তাকিয়ে এত দ্রুত আমি কাউকে হাঁটতে দেখিনি। আমি ডাকলাম, এই যে ভাই, মোর্শেদ সাহেব। ভদ্রলোক থমকে দাঁড়ালেন, খুবই অবাক হয়ে তাকালেন। নিতান্ত অপরিচিত কেউ নাম ধরে ডাকলে যেরকম অবাক হই, সেই রকম অবাক। ভদ্রলোক আমাকে চিনতে পারছেন না। অদ্ভুত আত্মভোলা মানুষ তো। আমি বললাম, চা খাবেন মোর্শেদ সাহেব? আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই বলছি। আপনি কি আমাকে চিনতে পারছেন না? জি না, একটু আগেই দেখা হয়েছে। ভদ্রলোক আরও বিস্মিত হলেন। আমি বললাম, এবার কি চিনতে পেরেছেন? তিনি মাথা নাড়িয়ে বললেন, জি জি। মাথা নাড়ার ভঙ্গি দেখেই বুঝতে পারছি তিনি মোটেই চেনেননি। আমি বললাম, এশার সঙ্গে কথা হয়েছে? জি হয়েছে। এখন আমি আপনাকে চিনতে পেরেছি। আপনি এশার ছোট মামা। এশাকে ডেকে দিয়েছেন। আপনার স্মৃতিশক্তি খুবই ভালো। আমি অবশ্যই এশার ছোট মামা না, সেটা কোনো বড় কথা না। এশা আপনার সঙ্গে কথা বলেছে, এটাই বড় কথা। এশা কথা বলেনি? কথা বলেনি? জি না, আমাকে দেখে প্রচণ্ড রাগ করল। আপনি তো জানেন, ও রাগ করলে কেঁদে ফেলে। কেঁদে ফেলল, তারপর বলল, বের হয়ে যাও, এক্ষুনি বের হও। আমি চলে এসেছি। ভালো করেছেন। আসুন, চা খাওয়া যাক। আমি চা খাই না, চা খেলে রাতে ঘুম হয় না। তাহলে চা না খাওয়াই ভালো। এশা আপনার কে হয়? ও আমার স্ত্রী। আমি তাই আন্দাজ করছিলাম। চলুন, যাওয়া যাক। চলুন। বড় রাস্তায় গিয়ে ভদ্রলোক রিকশা নিলেন। খিলগা যাবেন। রিকশাওয়ালাকে বললেন, ১৩২ নম্বর খিলগা, একতলা বাড়ি, সামনে একটা বড় আম গাছ আছে। রিকশাওয়ালাকে এইভাবে বাড়ির ঠিকানা দিতে আমি কখনো শুনিনি। তিনি রিকশায় উঠে বসে আমার দিকে তাকিয়ে বললেন, ছোট মামা, আপনি কোন দিকে যাবেন? আসুন, আপনাকে নামিয়ে দিই। আমি এশার ছোট মামা নই, কিন্তু মনে হচ্ছে ভদ্রলোককে এইসব বলা অর্থহীন। তার মাথায় ছোট মামার কাঁটা ঢুকে গেছে। সেই কাঁটা দূর করা এত সহজে সম্ভব না। আমি বললাম, মোর্শেদ সাহেব, আমি উল্টো দিকে যাব। আপনি এশাকে একটু বলবেন যে আই এম সরি, একটা ভুল হয়ে গেছে। এরকম ভুল আর হবে না। যদি দেখা হয় বলবো, অবশ্যই বলবো। যাই ছোট মামা। আচ্ছা, আবার দেখা হবে। আমি উল্টো দিকে হাঁটা ধরলাম। এশাদের বাড়িতে আবার ফিরে যেতে ইচ্ছা করছে না। কি করব এখনও ঠিক করিনি। ঘণ্টাখানেক রাস্তায় হেঁটে মেসে গিয়ে ঘুমিয়ে পড়ব। রাতের খাওয়া এখনও হয়নি। কোথায় খাওয়া যায়? 20 টাকার একটা নোট পকেটে আছে। অনেক টাকা। 20 কাপ চা পাওয়া যাবে। একজন ভিখিরির 2 দিনের রোজগার। ঢাকা শহরে ভিখিরিদের গড় রোজগার 10 টাকা। এই তথ্য ইয়াদের কাছ থেকে পাওয়া। সে হলো আমার বোকা বন্ধুদের একজন। ইয়াদের অঢেল টাকা। টাকা বোকা মানুষকেও বুদ্ধিমান বানিয়ে দেয়, ইয়াদকে বুদ্ধিমান করতে পারেনি। ইয়াদদের পরিবারে যতই টাকা হচ্ছে, সে ততই বোকা হচ্ছে। ইয়াদ ভিখিরিদের উপর গবেষণা করছে। তার পিএইচডি থিসিসের বিষয় হল ভাসমান জনগোষ্ঠী, আর্থসামাজিক নিরীক্ষারককে। ইয়াদকে অনেক ডেটা কালেক্ট করতে হচ্ছে। আমি তাকে সাহায্য করছি। সাহায্য করার মানে হল তার একটা বিশাল পেটমোটা কালো ব্যাগ হাতে নিয়ে ঘুরে বেড়ানো। তার কালো ব্যাগে পাওয়া যাবে না এমন জিনিস নেই। কাগজপত্র ছাড়াও ছোট্ট একটা টাইপরাইটার, বোতলে ভর্তি চিড়াগুড়, ইনস্ট্যান্ট কফি, চিনি, ফার্স্ট এডের জিনিসপত্র, একগাদা লম্বা নাইলনের দড়িও আছে। আমি জিজ্ঞেস করেছিলাম, দড়ি কি জন্য রে ইয়াদ? সে মুখ শুকনো করে বলেছে, কখন কাজে লাগে বলা তো যায় না, রেখে দিলাম। ভালো করিনি? ভালো করিনি বলাটা ইয়াদের মুদ্রাদোষ। কিছু বলেই খানিকক্ষণ চুপচাপ কেকে বলবে, ভালো করিনি? রাত 1টার দিকে মজনুর দোকানে ভাত খেতে গেলাম। ভাতের হোটেলের সাধারণত কোনো নাম থাকে না। এটার নাম আছে। নাম হল
মজনু মিয়ার ভাত মাছের হোটেল। বিরাট সাইনবোর্ড, সাইনবোর্ডের এক মাথায় একটা মুরগির ছবি আর এক মাথায় ছাগলের ছবি। ভাত মাছের ছবি নেই। মজনুর দোকানে ভাত খেতে যাওয়ার আদর্শ সময় হল রাত 1টা। কাস্টমাররা চলে যায়, কর্মচারীরা দুটো টেবিল একত্র করে গোল হয়ে খেতে বসে। ওদের সঙ্গে বসে পড়লেই হয়। মজনুর ভাত মাছের হোটেলের ঝাঁপ ফেলে দেওয়া হয়েছে। বয়বাবুর্চি একসঙ্গে খেতে বসেছে। খাবার যা মাছে তাই শেষ সময় খাওয়া হয়। আজ ওদের ভাগ্য ভালো, রুই মাছ খাসি দুটাই বেঁচে গেছে। প্রচুর বেঁচেছে। শুধু ভাত নেই। অল্প কটা আছে, তাই একটা টিনের থালায় রাখা আছে। তরকারির চামচে 1 চামচ করেও সবার হবে না। আমাকে দেখে এরা জায়গা করে দিল। মজনু মিয়া বিরস মুখে বললেন, হিমু ভাই রোজ দেরি করেন। আপনার মতো কাস্টমার না থাকা ভালো, বড়ই যন্ত্রণা। আমি বললাম, ভাত নেই নাকি? যা আছে আপনার হয়ে যাবে। আপনি খান, ওরা মাছগোছ খাবে। এত বড় পেটি একটা খেলে পেট ভরে যায়। খানিকটা ভাত রান্না করে ফেললে কেমন হয়? হিমু ভাই, আপনি আর যন্ত্রণা করবেন না তো। রাত 1টার সময় ভাত রানবে? অসুবিধা কি? অসুবিধে আছে, চাল নাই। পোলাওয়ের চাল সামান্য আছে, সকালে বিরানি হবে। এই খাতোরা, আমি চললাম। আর শোনেন হিমু ভাই, আপনার ওই পাগলা বন্ধু ইয়াদ সাহেবকে আমার এখানে আসতে নিষেধ করে দেবেন। আজ একদিনে 2 বার এসেছে আপনার খোঁজে। 2 বারই খুব যন্ত্রণা করেছে। বলে চা দিন, দিলাম চা। বলে কাপ পরিষ্কার হয়নি, গরম পানি দিয়ে ধুয়ে নিন, আমি ডবল দাম দেব। দিলাম গরম পানি দিয়ে ধুয়ে। চা মুখে দিয়ে থু করে ফেলে দিয়ে বলে চিনি কম দিয়ে আর 1 কাপ দিতে বলুন, আমি ডবল দাম দেব। কথায় কথায় ডবল দাম। আরে ডবল দাম চাইকে তার কাছে? এতগুনা কাস্টমারের সামনে যে থু করে চা ফেলল, আমার অপমান হলো না? আপনি আপনার বন্ধুরে বলে দেবেন। ইয়াদকে আমি বলে দেব। আজে বাজে লোককে হোটেল চিনাই দিয়েছেন, এরা জান শেষ করে দেয়। মজনু মিয়া ক্যাশ নিয়ে চলে গেল। টিনের থালায় 1 থালা ভাত নিয়ে আমরা 6 জন মানুষ চুপচাপ বসে আছি। বাবুর্চির নাম মোস্তাফা। মোস্তাফা বসেছে আমার পাশে। সে ক্লান্ত ও ক্ষিদার্থ। মোস্তাফা বলল, হিমু ভাই, আপনি খান। রুই মাছটা ভালো ছিল, আরিচার মাছ, খেয়ে আরাম পাইবেন। আমি একা ভাত খাবো, আপনারা শুধু তরকারি? অসুবিধে কিছু নাই ভাইজান। অসুবিধে আছে। চুলা ধরান, পোলাওয়ের চাল বসিয়ে দেন। পোলাও রান্না করে ফেলুন। ভালো মাছ আছে, পোলাও দিয়ে আরাম করে খাই। বাবুর্চি অন্যদের দিকে তাকালো। সবার চোখই চকচক করছে। আমি বললাম, তরকারি ঠান্ডা হয়ে গেছে, গরম করতে হবে। চুলা তো ধরাতেই হবে। মোস্তাফা ক্ষীণ গলায় বলল, মালিক শুনলে খুবই রাগ হইব। শুনবে কেন? শুনবে না। তাছাড়া আগামী 2 দিন মালিক দোকানে আসবে না। পোলাও বসিয়ে দেব? দিন। সকালের জন্য মুরগি কোটা আছে, মোরগ পোলাও বসিয়ে দেবো ভাইজান। আইডিয়া মন্দ না। যাহা 52 তাহা 65। পোলাও যখন হচ্ছে, মোরগ পোলাওয়ে অসুবিধে কি? কতক্ষণ লাগবে? আবল আগুন দিয়ে রানলে আধা ঘন্টার মামলা ভাইজান। দিন, ডবল আগুন দিন। সিঙ্গেল আগুনে আজকাল কিছু হয় না। মজনু মিয়ার ভাত মাছের হোটেলের কর্মচারীদের চোখ মুখ আনন্দে ঝলমল করতে লাগল। আমি বললাম, রান্নাবান্না হোক, আমি আধ ঘন্টা পর আসব। চা বানিয়ে দে ভাইজান, বসে বসে গরম চা খান। চা খেয়ে খিদে নষ্ট করব না। ভালো ভালো জিনিস রান্না হচ্ছে। আমি চলে গেলাম তরঙ্গিনী ডিপার্টমেন্টাল স্টোরে। ডাকাডাকি করে মুহিব সাহেবের ঘুম ভাঙালাম। তিনি স্টোরের ভিতরই ঘুমান। মুহিব সাহেব দরজা খুলে সহজ গলায় বললেন, কি দরকার হিমুবাবু? 6 বোতল কোক দিন তো। মুহিব সাহেব 6টা বোতল পলিথিনের ব্যাগে করে নিয়ে এলেন। একবারও জিজ্ঞেস করলেন না রাত 1:30টায় কোক কি জন্যে। মুহিব সাহেব, সামনে টাকা নেই, টাকা পরে দিয়ে যাব। জি আচ্ছা, আপনি আমার জন্য একটু দোয়া করবেন হিমু ভাই, খাস দিলে দোয়া করবেন। আবার কি হলো? কিছু হয়নি, এমনি বললাম। আজ আপনার জন্মদিন, একটা শুভ দিন। জন্মদিন আপনি জানতেন? জানব না কেন? জানি। সকালবেলা একবার আপনার কাছে যাব ভেবেছিলাম, যেতে পারিনি, ছুটি পেলাম না। যাক, তবু শুভদিনে শেষ পর্যন্ত দেখা হলো। শুভদিনে দেখা হয়নি মুহিব সাহেব। এখন প্রায় 2টো বাজতে চলল, জন্মদিনের মেয়াদ শেষ। যাই। মুহিব সাহেব দুঃখিত চোখে তাকিয়ে রইলেন। 6 বোতল কোক নিয়ে আমি বের হয়ে এলাম। মজনু মিয়ার ভাত মাছের হোটেলের লোকজন নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে। ভালো শীত পড়েছে। শীতের সময় সবাই খুব দ্রুত হাঁটে। আমি ধীরে ধীরে এগোচ্ছি। গায়ে শীত মাখিয়ে হাঁটতে ভালো লাগছে। রাতে হাঁটার সময় আপনাতেই আকাশের দিকে চোখ যায়। প্রাচীনকালে মানুষ আকাশের তারার দিকে তাকিয়ে দীর্ঘ ভ্রমণে বেরোত। সব মানুষই বোধহয় সেই প্রাচীন স্মৃতি তার জিনে বহন করে।